হাসিনার ক্ষমতা কেড়ে নিচ্ছে আইএমএফ এবং বিশ্বব্যাংক, এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হাসিনা, পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপর থাকছে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে গরম খবর দিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবং সর্বশেষ জানাবো, দীর্ঘ 15 বছরে মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একযোগে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে দুইটি ভালো খবর পাবেন, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন রাজনৈতিক ইশারা ছড়িয়ে রয়েছে, আপনাকে সেই ইশারা থেকে বুঝতে হবে আসলে কি হতে যাচ্ছে। আসেন আজকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। খবর এসেছে আইএমএফের শর্ত পূরণ না করা সত্ত্বেও ঋণের কিস্তি ছাড় করেছে বাংলাদেশকে। পিনাকি বলেন, এই নিউজ শুনে আমার ক্ষুদ্র ভাই এবং বোনেরা বলবে এই নিউজে হাসিনার দলের লোকেরা খুশি হবে, আমরা কেন খুশি হব? তিনি বলেন, এইগুলি হচ্ছে বিটুইন লাইন্স পড়া, মানে দুই লাইনের মাঝখানে কিছু লেখা থাকে যেটা মনে হয় সাদা, আসলে ওইটা সাদা না, ওর মধ্যে অনেক কিছু লেখা আছে, তার মানে যা লেখা থাকে তার বাইরেও কিছু অর্থ আছে। পিনাকি বলেন, এটি অস্বাভাবিক, শর্ত পূরণ না হলে আইএমএফের লোন আটকে দেয়। অনেক দেশে এটা করেছে, যেমন আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, এমনকি পাকিস্তানেও আইএমএফের লোন আটকে দিয়েছে। তার মানে বাংলাদেশে এমন কোনো কারণ আছে যে কারণে ঋণের কিস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আইএমএফকে। পিনাকি আরো বলেন, অনেকেই আবার বলছে আমেরিকা হাসিনাকে কিছুই করবে না, এটি তার প্রমাণ। আমেরিকাকে যে ম্যানেজ করে ফেলেছে এটা তার প্রমাণ। পিনাকি বলেন, আমেরিকা আর আইএমএফ এক না, তবুও আইএমএফের ওপর আমেরিকার প্রভাব আছে, তার ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে। আমরা একসাথে এটা খুঁজে বের করব আইএমএফের ঋণ ছাড় করার মানে কি। তার আগে আরেকটি তথ্য বলে রাখি, আইএমএফের ঋণের কিস্তি বন্ধ করে দিলে আবার সেই ঋণ পাওয়া অনিশ্চিত হয়েছে। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। জিম্বাবুয়ে লেগেছিল কয়েক বছর, পাকিস্তানের কয়েক মাস লেগেছিল, গ্রিসে প্রায় 1 বছরের মতো লেগেছিল আবার ঋণ পেতে। আইএমএফের ঋণ যদি বন্ধ হতো তাহলে কে ঝামেলায় পড়তো, হাসিনা না তার পরের সরকার? যদি আমরা ধরে নিয়ে হাসিনা ক্ষমতায় থাকছে তাহলে অন্য কথা, কিন্তু ধরেন আপনি আমেরিকা, আপনি বাংলাদেশে হাসিনার বদলে জনগণের পছন্দের দল সরকার গঠন করুন, সেইটা চান। আর এটাও জানেন যে জনগণ অবাধে ভোট দিতে পারলে হাসিনা জেতার কোনো চান্স নেই, হাসিনা গোপালগঞ্জও জিতবে না। আর যারা পরবর্তী সরকার গঠন করবে তারা আমেরিকার প্রতি বন্ধুভাবাপন্ন হবে। তাহলে আপনি ঋণ আটকাতেন তখনই যদি হাসিনা দীর্ঘকাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এটা মনে করতেন। যদি আপনি জানেন হাসিনা শীঘ্রই জয়বাংলা হয়ে যাবে, নতুন সরকার ক্ষমতা আসবে, তাহলে আপনি ঋণ আটকাতেন? আপনি কখনোই ঋণ আটকাতেন না। পিনাকি বলেন, এখন বুঝতে পারলেন তো আইএমএফ এর ঋণ পাওয়াটাকে কি বোঝায়? আমেরিকা পরের সরকারকে ঝামেলায় ফেলবে না, তাই আইএমএফ এর কিস্তি আটকায়নি। পরের সরকারকে আইএমএফ এবং বিশ্বব্যাংকের ওপর প্রচুরভাবে নির্ভর করতে হবে লোনের জন্য। এটি একটি খুব খুশির খবর। আসেন দ্বিতীয় খুশির খবর নিয়ে আলোচনা করি। জামাত বিএনপি এক মঞ্চে আসছে। জামাত বিএনপি এক হওয়ার পরে অনেকে কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ। পিনাকি বলেন, আমরা সবাই বুঝেছি এই দুই শক্তিকে একসঙ্গে লড়াই করা লাগবে। জামাতও আমাদের শক্তি, বিএনপিও আমাদের শক্তি। এতদিন এই দুই শক্তিকে আলাদা রেখেছিল হাসিনার লোকেরা। আমাদের অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে, জামাত বিএনপি এক হয়ে মাঠে নামছে। পিনাকি ভট্টাচার্য বলেন, সেই সব হতাশ লোকদের যারা হাসিনা পতন না দেখে হয়রান হয়ে গেছেন তাদের বলি, ধরেন হাসিনা যদি 1 বছর আগে জয়বাংলা হয়ে যেত তাহলে সৈয়দ ইব্রাহিম, শাহজাহান, ওমর, তৈমুর আলমদের মতো বিশ্বাসঘাতকরা ধরা পড়তো না। 1 বছর আগে হাসিনা জয়বাংলা হলে জামাত বিএনপি আলাদাই থাকতো, আবার এক হতো না। লড়াই দীর্ঘ হচ্ছে বলে বেঈমানার বিশ্বাসঘাতকদের আমরা চিনতে পারলাম। আপনি ইব্রাহিম এবং শাহজাহানের মতো দুইটি বিশ্বাসঘাতকদের নিয়ে নতুন দেশ গড়ার কাজ করতে পারতেন। বিএনপি আর জামাত সৎ ভাইয়ের মতো থাকলে আপনি নতুন দেশ করতে পারতেন। পিনাকি বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা হাসিনার হতাশা ছড়ানোর ফান্দে পড়েন না। হাসিনার এখন একটা অস্ত্র আছে, সেটি হচ্ছে হতাশা ছড়ানো। জামাত বিএনপির ঐক্য হলো আমরা বাংলাদেশে অচল করে দিতে পারবো, মাথায় রেখেন। ভারতের পণ্য বয়কট নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, সারা দুনিয়ায় বয়কট জমে উঠেছে, এখন বয়কট বিরোধিতা মাঠে নেমেছে। বয়কট আন্দোলনে গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কৌশল নেবে, কারণ তারা মার খাচ্ছে, কিন্তু তাদের হাতে তেমন কোনো অস্ত্র নেই। শুধু একটি অস্ত্রই তারা ব্যবহার করতে পারবে, তা হচ্ছে উৎসাহ ধ্বংস করে দেওয়া। তারা এমন কিছু বলার চেষ্টা করবে বয়কট আন্দোলনে আসলে ভারতের কিছু হবে না, এবং এই বয়কট আন্দোলন ঠিকমতো চলছে না। তারা যুক্তি দিবে সেই জিনিসগুলো নিয়ে যে জিনিসগুলো আমাদের বয়কটের লক্ষ্য না। যেমন তারা যুক্তি দেবে ভারত থেকে বিদ্যুৎ আসলে এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে গার্মেন্টসের মেশিন আসে, এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে গার্মেন্টসের তুলা আসে, এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে রেলগাড়ির বগি আসে, এটা কি আমরা বাদ দিতে পারবো? সরকার বয়কট না করলে বয়কট আন্দোলন সফল হয় না। তারা এই ধরনের বিভিন্ন যুক্তি দিচ্ছে এখন। পিনাকি ভট্টাচার্য বলেন, আপনারা এই ধরনের ফালতু আলাপ নিয়ে কান দেবেন না। কেন কান দিবেন না সেটা বলি। প্রথম কথা, সরকার বয়কট করে না, সরকার দেয় স্যাংশন।
আমাদের আন্দোলন বয়কটের স্যাংশনের না। বয়কট ইজ সিভিল রেজিস্ট্যান্স। বয়কট মানুষ করে, জনগণ করে, আমি আপনি করি। বাংলাদেশের সরকার ইসরায়েলকে স্যাংশন দিয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে কোনো বাণিজ্য করতে পারি না। পিনাকি বলেন, হাসিনা কি রাষ্ট্রীয়ভাবে ভারতকে স্যাংশন দিবে? কখনোই দিবে না। বয়কট হচ্ছে সেটা যেটা আমি আপনি করতে পারবো, যে বাজারে বিক্রি হয় সেটা আমি বয়কট করব। গার্মেন্টসে তুলা আসে ভারত থেকে, সেটা আমি আপনি বন্ধ করতে পারবো? গার্মেন্টসে তুলা দিয়ে যে পোশাক তৈরি হয় সেই পোশাক চলে যায় দেশের বাইরে, আমার আপনার সাথে সেই পোশাকের কোনো সম্পর্ক নেই। আমরা সেই পোশাক এবং উৎপাদন কিছুই দেখি না। আমরা কিভাবে বয়কট করব সেটা? ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসে, সেটা আমি আপনি বয়কট করতে পারবো না। হাসিনা কি বিদ্যুৎ দেওয়ার সময় বলে এটা আদানির বিদ্যুৎ, এটা কর্ণফুলীর বিদ্যুৎ, এটা ভারতের বিদ্যুৎ, এটা সামিটের বিদ্যুৎ? বলে না। হাসিনা কি ভারতকে স্যাংশন দিবে? দিবে না। এই উদ্ভট আলাপ মাঠে ছড়িয়েছে ভারত হাসিনার দালালেরা, দেশের গণশত্রু। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমি চাইলেও গার্মেন্টসের তোলা মেশিন আমদানি বন্ধ করতে পারবো না। তুলা বা মেশিন ভক্তা বা আমরা কিনি না। আপনি যদি সারাদিনে 500 টাকা খরচ করেন, তার মধ্যে 300 বা 400 টাকা দেশি বা অভারতীয় পণ্য কিনতে পারবেন। আগে হয়তো আপনি 200 টাকার অভারতীয় পণ্য কিনতেন, তার মানে প্রত্যেক দিন আপনি 200 টাকার ইন্ডিয়ান পকেট থেকে কেড়ে নিচ্ছেন। তাই আপনি কি বয়কট করতে পারবেন না সেই আলোচনায় যেন না। বয়কটের 2 সপ্তাহ হয়নি, এর মধ্যে কথা বলতে হয়েছে। আপনার আঘাত জায়গা মতো লেগেছে, লক্ষ্যে স্থির থাকেন, অন্য কোথাও নজর দিয়েন না। 2 সপ্তাহ এই কাজটা আগামী 1 বছর চালিয়ে গেলে আপনার পায়ে এসে পড়বে ভারত। বয়কট সেটাই যেটা আমি নিজে কিনি, যার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে, আর যেটা ভারতীয় কোম্পানির পণ্য। মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে সেটা মাল্টিন্যাশনাল কোম্পানির হলেও সেটা যদি ভারতে উৎপাদিত হয় সেটা ভারতীয় পণ্য, এবং এটা আমরা বর্জন করব। ভারতীয় কোম্পানির পণ্য বাংলাদেশে যদি উৎপাদিত হয় সেটাও ভারতীয় পণ্য, এটাও আমরা বর্জন করব। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই যেন 7ই জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হতে বাধা প্রদান না করে, এই উদ্দেশ্যকে সমর্থন করার জন্য ভিসা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু বিরোধী দল ছাড়া কারচুপি নির্বাচন করা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকার আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাদের সহ সরকারপন্থী আমলাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এসব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। 1 নম্বরে শেখ আব্দুল হান্নান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে শেখ লাবিব হান্নানকে পড়াশোনা শেষ না করে দেশে ফিরে আসতে হচ্ছে। এরপরে বিমান বাহিনী প্রধান আমেরিকা দূতাবাসে চিঠি দিয়ে জানতে চেয়েছেন কেন তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো। উত্তরে লিখিতভাবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আপনার ছেলে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তার ব্যাংকে 60 কোটি টাকা জমা দেখা যাচ্ছে। আপনার ছেলে তো ছাত্র, এত টাকা সে কিভাবে পেল? মূলত এই ঘটনার পরে অনেকে জানতে চেয়েছেন, মাননীয় বিমান বাহিনী প্রধান, আপনি জাতির সামনে খোলাসা করে বলবেন আপনার ছেলে কিভাবে 60 কোটি টাকার মালিক হলো। সূত্র বলছে, বিমান বাহিনীর প্রধানের আরেক ছেলে আকাশকেও কানাডা থেকে ফেরত আনতে হচ্ছে। তার অ্যাকাউন্টেও 50 কোটি টাকার মতো পাওয়া গেছে। যতদূর জানা যাচ্ছে, দুজনের অ্যাকাউন্টে থাকা অর্থই বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বলে অনেকেই দাবি করেছেন। এসব বিষয় নিয়ে কথা বলতে 2 শীর্ষ জেনারেল 24 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেন এবং বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা সদস্যদের মার্কিন ভিসা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে তাকে অবহিত করে। অনেকে বলেছেন, বাবা মার ভিসা নিষেধাজ্ঞার কারণে সন্তানদের ফেরত পাঠানো ভয়াবহ সংবাদ। এর ফলে আওয়ামী লীগ ঘুরে ঘুরে কান্নার রোল পড়বে। 2 নম্বর মশিউর রহমান রাঙা, জাতীয় সংসদে বিরোধী দলীয় জাতীয় পার্টির এমপি এবং দলের সাবেক মহাসচিব। 25 ফেব্রুয়ারি গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি। মশিউর রহমান রাঙা বলেন, বিষয়টি নিয়ে আমি হতবাক। শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমার আমেরিকায় 10 বছরের ভিসা আছে। আমি গত 5 বছর আমেরিকায় যাইনি এবং আমেরিকা যাওয়ার ইচ্ছাই নেই এখন। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে রাঙা বলেন, এটি আমেরিকার নিজস্ব বিষয়। আমরা দেশে যদি কাউকে আসতে না দেয় এবং যদি মনে করি এই লোকগুলো আমাদের দেশের জন্য ক্ষতির কারণে, তাহলে বলার কিছুই নেই। 3 নম্বরে প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ছেলে ভিসা বাতিল করবে, তাতে কিছু যায় আসে না। আমাদের বাংলাদেশ তো আছে। গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন মার্কিন ডলারের মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 16,750 কোটি টাকারও বেশি। এদিকে আমেরিকায় নিষেধাজ্ঞা বিশ্বে তারপরে বাংলাদেশে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মান একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। 4 নম্বরে সালমান এফ রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনিও নাকি ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, দরবেশ মামা নামে কুখ্যাত লুটেরা সালমান ইব রহমানের ওপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে যে কয়জন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দরবেশ বাবা অন্যতম। 7 জনের এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত 22 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল ভিসা নীতির ঘোষণা। ইতোমধ্যে মার্কিন ভিসা নীতি কার্যকর শুরু হয়েছে। এখন দেখার বিষয় হাসিনা সরকার এই বিষয়ে কি পদক্ষেপ